পিরিয়ডের সময় আপনার কি অসহ্য যন্ত্রণা হয় পেটে, অথবা প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়? আপনি মনে করতে পারেন এটাই স্বাভাবিক, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে একটি সমস্যা, যা ইউটেরাইন ফাইব্রয়েড বা ইউটেরাসে একটা টিউমার বা জরায়ুর টিউমার। এই জরায়ুর টিউমার নামটা শুনেই আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটার জরায়ুর টিউমার হলেই কি অপারেশন দরকার? সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সহজ ভাষায় বলতে গেলে এই ফাইব্রয়েড হলো জরায়ুর পেশির একটি বিনাইন বা নন ক্যান্সারাস টিউমার, মানে ক্যান্সার নয় কিন্তু একটি টিউমার। কিন্তু এই টিউমারটি কখনো মটরদানার মতো ছোট হতে পারে, আবার কখনো ফুটবলের মতো বা তরমুজের মতো বড় আকৃতিরও হতে পারে। এই যে টিউমারটি, এই টিউমারটি অনেক সময় একটা হরমোন মানে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট হতে পারে। তার জন্য যদি মেনোপজের পর মানে মাসিক বন্ধ হওয়ার পরে এই টিউমারটি আকারে ছোট হয়ে যেতে পারে। মজার ব্যাপার হলো 35 থেকে 50 বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে প্রায় 70 থেকে 80% দের ক্ষেত্রেই ছোটো ছোটো টিউমার থাকতে পারে, কিন্তু অনেকে সেটা সম্বন্ধে কোনো সারা জীবন জানতেই পারেন না। তাহলে আমরা বুঝবো কীভাবে যে টিউমার হয়েছে এবং এর লক্ষণগুলি কী কী, চলুন দেখে নেওয়া যায়। অনেক সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে, মানে পিরিয়ডের সময় যতটা রক্তপাত হওয়ার কথা তার থেকে বেশি রক্তপাত হয়, এবং দীর্ঘস্থায়ী পিরিয়ড হতে পারে, মানে 7 দিনের বেশি ধরে হচ্ছে। বা অনেক সময় পিঠে যন্ত্রণা হতে পারে, মানে এত বড় সাইজ হয়ে গেছে যে নার্ভের উপর চাপ দিয়ে সেটা কোমরে বা পিঠে ব্যথা সৃষ্টি করতে পারে। তাছাড়া অনেক সময় পেটে ব্যথা হতে পারে, এবং পেটে ব্যথার জন্য অনেক সময় প্রস্রাব করতে বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া বন্ধ্যাত্ব বা কনসিভ করতে সমস্যা দেখা যেতে পারে। এরকম নানাবিধ সমস্যা বা লক্ষণগুলি দেখা গেলে অনেক সময় আমরা ফাইব্রয়েডের জন্য এটা হচ্ছে সেইটা আমরা ভাবতে পারি, এবং তার জন্য নানাবিধ পরীক্ষা, ইউএসজি, হরমোনের পরীক্ষা এসব করতে পারি। এবার কথা হলো এটা কেন হয়। সাধারণত এটা হরমোন ডিপেন্ডেন্ট, মানে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা টিউমার, এবং অনেক সময় বংশগতি বা জেনেটিক্সের কারণেও মা বা বোনের যদি থাকে সেক্ষেত্রেও এটা হওয়ার চান্স থাকে। তাহলে এবার ফাইব্রয়েড যেটা হচ্ছে সেইটার ক্ষেত্রে আমরা কী কী সিমটম লক্ষ্য করতে পারি সেইটা একটু বিস্তারিত জানা যায়। ফাইব্রয়েডের সিমটমগুলির মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যাসিমটমেটিক থাকে, অনেক সময় তারা বুঝতেই পারেন। তারপরে কি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, মানে যে নর্মালি যতটা ব্লিডিং হওয়ার কথা বা যত দিন ধরে হওয়ার কথা তার থেকে বেশি ধরে হচ্ছে। মানে কি হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, ইরেগুলার সাইকেল দেখতে পারি, এবং এটা সাধারণত সাবমিউকোসাল ফাইব্রয়েডের জন্য এটা সাধারণত হয়ে থাকে। তাহলে এর সঙ্গে কি অ্যাসোসিয়েট হতে পারে, মানে ইউটেরাইন যে ভাস্কুলেচার, মানে ইউটেরাইন যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো অ্যাবনর্মাল হয়েছে, বা হিমোস্টেসিস যেটা মানে ব্লাড রক্তক্ষরণটা কমানোর কথা সেটা অ্যাবনর্মাল আছে, অথবা কন্ট্রাক্টিলিটি মানে ইউটেরাসের যে কন্ট্রাক্ট করার ক্ষমতা সেইটা অ্যাবনর্মাল আছে, অথবা অ্যাঞ্জিওজেনিক যে ফ্যাক্টরগুলো আছে সেইগুলো ডিসরেগুলেট হয়ে গেছে। এইসব কারণে বেশি করে ব্লিডিং হচ্ছে বা বেশি দিন ধরে ব্লিডিং হতে পারে। দ্বিতীয় সিমটম কি, পেন হতে পারে। পেন কেন হতে পারে? পেন হতে পারে সাধারণত ডিজেনারেশন এবং টর্শনের জন্য, মানে ইউটেরাসের যে ফাইব্রয়েড আছে সেখানে সাধারণত মাঝখান থেকে শুরু করে সেটা আসলে ডিজেনারেট করতে থাকে, এবং অনেক সময় বড় ইউটেরাসের যে ফাইব্রয়েডগুলো আছে সেটা টর্শন হয়ে গিয়ে মানে ঘুরে গিয়ে সেটাও অ্যাকিউট একটা পেনের সৃষ্টি করতে পারে। তাছাড়া আর কি সিমটম দেখা যায়? আর সিমটমের মধ্যে প্রেশার সিমটম দেখা যায়, মানে যদি খুব বড় হয়ে যায় সাইজে সেইটা কি করে, অনেক সময় অ্যান্টিরিয়র ওয়ালে থাকতে পারে, পস্টেরিয়র ওয়ালে থাকতে পারে ইউটেরাসে। অনেক সময় সেটা পেচ্ছাপের অনেক সমস্যা করতে পারে, মানে মিউচুরেশন বাড়িয়ে দিতে পারে, বা ইউরিনারি রিটেনশন করতে পারে, বেশি করে পেচ্ছাপ করতে পারছে না সেইটা হতে পারে। বা অনেক সময় গাটের উপর চাপ দিয়ে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতে পারে। তাছাড়া অনেক সময় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব করতে পারে, মানে ভালো করে মানে কনসিভ করতে নাও পারতে পারে। এর জন্য মায়ের অ্যাবর্শন দেখা যেতে পারে, প্রিটার্ম লেবার দেখা যেতে পারে, আইইউজিআর হতে পারে, এরকম নানাবিধ প্রবলেম কনসিভ করলেও এরকম সমস্যাগুলো দেখা যেতে পারে। তাছাড়া হরমোনজনিত অনেক সমস্যা দেখা যেতে পারে, যেমন হাইপার ক্যালসিমিয়া দেখা যেতে পারে, বা পলিসাইথিমিয়া মানে বেশি করে আরবিসি তৈরি হওয়া বা বেশি করে ক্যালসিয়াম তৈরি হওয়া, এরকম নানাবিধ সমস্যা দেখা যেতে পারে। এবং আমরা যদি এটাকে এক্সামিন করি তাহলে কি দেখবো, পেটে হাত দিয়ে বুঝবো যে ইউটেরাসটা অনেক বড় হয়ে আছে, এবং এর যে শেপটা মানে কন্টুরটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এরকম নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইউএসজি করে আমরা এটা শনাক্ত করতে পারি।
এবার এই যে বড় আকৃতির সাইজ হয়েছে, এটা শুধুমাত্র ফাইব্রয়েডের জন্য না হতে পারে, অন্য রকম ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের জন্য হতে পারে। পলিপ হতে পারে, অ্যাডিনোমায়োমেটোসিস হতে পারে, এরকম নানাবিধ রোগের জন্য হতে পারে। সেইটা আমরা আমাদের ডাক্তারবাবুরা শনাক্ত করবেন যেটা কোন কারণে হচ্ছে। এবার ফাইব্রয়েডের জন্য হচ্ছে কিনা সেইটা তারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসার দিকে এগিয়ে যাবেন। এবার এই ফাইব্রয়েড হলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এইটা অনেক সময় ওষুধের মাধ্যমে সাইজ কমে যেতে পারে, ব্লিডিং কমে যেতে পারে, অথবা যদি খুব বড় আকৃতির হয়ে যায় তাহলে সার্জারির প্রয়োজন হতে পারে। তাহলে সেটা কোন পথে এগোবে সেটা দেখা যাক। এই ফাইব্রয়েড ক রকমের হতে পারে। ফাইব্রয়েড সাধারণত মিউকোজার মধ্যে থাকতে পারে, সাবমিউকোজাল ফাইব্রয়েড, বা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হতে পারে, যেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এবং সাবসেরোসাল ফাইব্রয়েড দেখা যেতে পারে। এই ফাইব্রয়েড যে হয় তার পিছনে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যদি আর্লি মেনার্জি দেখা যায়, মানে এই মাসিক হওয়াটা যদি অনেক আগে থেকে শুরু হয়, ওবেসিটি থাকে, তারপরে ডায়েটের জন্য হতে পারে, অ্যালকোহলের জন্য হতে পারে, হরমোনের জন্য হতে পারে, বা রেয়ার কিছু কন্ডিশনের জন্য হতে পারে। তাহলে এবার চলে আসি ট্রিটমেন্ট পার্টে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট ফলো করতে পারি। সেটা কখন করা হয়? যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে এবং ইউটেরাসের সাইজ যদি 12 উইক প্রেগনেন্ট ইউটেরাসের যে সাইজ হয় তার থেকে কম থাকে, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতে পারি, মানে দেখব কিভাবে সেটা কমছে না বাড়ছে সেটা দেখব, এবং পেরি এবং পোস্ট মেনোপজাল যে পিরিয়ডটা সেখানে ইউটেরাসের সাইজ কমছে কিনা সেটার দিকেও খেয়াল রাখবো। এবার যদি ব্লিডিং দেখা যায় সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ম্যানেজ করবো? ব্লিডিংয়ের ক্ষেত্রে মূলত ট্রিটমেন্ট কি? সাবমিউকোজাল যদি ফাইব্রয়েড থাকে তার ট্রিটমেন্ট অফ চয়েস কি? সাবমিউকোজাল মায়োমেক্টমি, মানে মায়োমা বা ফাইব্রয়েড যেটা আছে সেটাকে রিমুভ করা, মায়োমা স্ক্রু দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রিমুভ করা। প্রথমে ব্লিডিংটা কমানোর জন্য আমরা কি করতে পারি? ওসিপি বা মাইনা ইউজ করতে পারি, এতে অনেক সময় সাইজটা কমতে পারে। তাছাড়া ট্রানএক্সামিক অ্যাসিড ইউজ করতে পারি, এক্ষেত্রে ব্লিডিংটা কমতে পারে, এতে যে সাইজ কমবে তা না। তাছাড়া জিএনএইচ অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট এসব ইউজ করতে পারি, এতেও যদি সাইজ না কমে অনেক সময় ইউটেনাটের লাইগেশন, হিফু এইরকম পদ্ধতি অবলম্বন করতে পারি, এবং তাতেও যদি না কমে অনেক সময় হিস্টেরেক্টমি, মায়োমেক্টমি এরকম নানাবিধ সার্জিক্যাল প্রসিডিওরের সাহায্য নিতে হয়। যদি সেই মহিলার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় এবং পরবর্তীকালে প্রসবের যদি প্ল্যানিং না থাকে, সেক্ষেত্রে হিস্টেরেক্টমি মানে ইউটেরাসটা কেটে বাদ দেওয়া যেতে পারে। এবং যদি আরও প্রসব করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অনেক সময় যদি টিউমারটা সাইজটা খুব বড় না হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ফাইব্রয়েড বা টিউমারটিকে রিমুভ করা হতে পারে। এই পদ্ধতিতে সার্জিক্যাল ডিসিশন নেওয়া হয়। আর ইউটেরাইন এম্বোলাইজেশন বা হিপু যে প্রসিডিউরগুলো বললাম, সেগুলো যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় সেই সব ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। আর বাল্ক বা প্রেশার সিমটম দেখা গেলে কি করতে হয়? এক্ষেত্রে ওসিপি মাইনা দিয়ে শুধু কমবে সেরকম না, এক্ষেত্রে জিএনএইচ অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এগুলো ইউজ করতে পারি, বা ইউটেরাইনারি এম্বোলাইজেশন, হিপু এসব ইউজ করতে পারি। তা না হলে হিস্টেরেক্টমি বা মায়োমেক্টমি এক্ষেত্রে করা হয়। আর ইনফার্টিলিটি দেখা গেলে কী করতে পারি? সাবমিউকোজাল ফাইব্রয়েড হলে আমরা হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করতে পারি। এবার হচ্ছে এই সার্জারিগুলো কীভাবে করা হয়। এবার ধরুন সার্জারি দিনটি চলেই এলো, তাহলেও কি আপনি ভয় পাবেন? তাহলেও ভয় পাওয়ার দরকার নেই, কারণ কীভাবে এটি হয় সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করা দরকার। প্রথমেই আপনাদের ইউএসজি এবং রক্তের বিভিন্ন পরীক্ষা, যেমন সিবিসি, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিন, এলএফটি, সুগারের পরীক্ষা, তারপরে সেরোলজির পরীক্ষা, এরকম নানাবিধ রক্ত পরীক্ষা করতে হয়। রক্ত কতটা কম আছে বেশি আছে সেই উপর নির্ভর করে রক্ত অ্যারেঞ্জ করা দরকার হতে পারে। এই সব তো গেল প্রি অ্যানাস্থেটিক চেক আপের পার্ট, এবং তার সঙ্গে কোনো কোমোডিটি যেমন সুগার, প্রেশার, থাইরয়েড এইসব আছে কি না এবং সেইগুলো ঠিকঠাক মেনটেন করছে কি না সেইগুলো আপনাদের অবশ্যই জানাতে হবে। তার সঙ্গে যেদিন অপারেশন হবে সেই অপারেশনের দিনের মানে অপারেশন হওয়ার সময় 2 থেকে 4 ঘন্টা আগে আপনারা জল বা তরল জাতীয় খাদ্য কিছু খাবেন না, এবং 6 থেকে 8 ঘন্টা কোনো সলিড ফুড খাওয়া নিষেধ। এইগুলো তো মানলেন। তাছাড়া আপনারা যখন অপারেশন টেবিলে যাবেন আপনাদের যে এয়ারওয়েটা কতটা ভালো আছে সেইটাও আপনার ডক্টরবাবুরা চেক করে নেবেন। তারপরে আপনি অপারেশন টেবিলে গেলেন এবং চ্যানেল ঠিকঠাক থাকতে হবে, চ্যানেল করবে এবং তার মধ্যে দিয়ে স্যালাইন যাবে, এবং অপারেশন টেবিলে ওঠার পরে আপনি বসবেন। বসে কী করা হবে? অনেক সময় পিঠে একরকম সুচ ফোটানো হবে। এই সুচ ফুটিয়ে এমন একটি ওষুধ দেওয়া হবে যাতে আপনার এই
পেটের এখান থেকে শুরু করে পায়ের দিকটা অবশ হয়ে যায়। মানে আপনার অপারেশনের সময় আপনার পুরোপুরি জ্ঞান থাকলেও আপনি কিছু বুঝতে পারবেন না এবং নির্বিঘ্নে অপারেশনটি হয়ে যাবে। তাই এর জন্য চিন্তা করার কোনো দরকার নেই। তাছাড়া ডাক্তারবাবুরা অপারেশনের আগে আপনাদের এক্স রে করে বুকের কোনো সমস্যা আছে কি না বা ইসিজি করে হার্টের কোনো সমস্যা আছে কি না সেইগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি সব ঠিক থাকে তাহলে অপারেশনে অসুবিধা হওয়ার কথা খুব একটা নয়। এবার এগুলো হলো অপারেশন কীভাবে হয় সেটা আপনাকে জানানো হলো। অপারেশন কখন দরকার হতে পারে? যদি টিউমার সাইজটা খুব বড় হয় এবং অনেক ওষুধ দেওয়ার পরও সাইজ কমছে না বা ব্লিডিং যদি ক্রমশ বাড়তেই থাকে, সেক্ষেত্রে অপারেশনের ধারণা আপনাদের নিতে হবে। নাহলে ওষুধের মাধ্যমে আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন বা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবেন। তাই অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। সচেতন হন এবং এরকম নানাবিধ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।